নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার সুৎখোর ইউনুস নিজেকে বিরাট বড় লিবারেল বলে দাবি করেন। গণতন্ত্রের একজন একনিষ্ঠ সাধক, সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে স্বর্ণযুগে নিয়ে যেতে চান। তিনি সর্বলোকর বিশল্যকরণী, সারা বিশ্বের মানুষ ইউনুসকে সমর্থন করছে, এই সমস্ত কথা বলে তো একটা ন্যারেটিভ তৈরি করেছিল এবং বাংলাদেশের মানুষ ইউনুসকে প্রথম দিকে সমর্থনও করেছিল। তবে তারা এখন বুঝতে পেরেছে যে এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপারের ধান্দা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের 18 কোটি মানুষের ওয়েলবিং ওর প্রায়োরিটি নয়। ও চায় ক্ষমতায় টিকে থাকতে, সম্পূর্ণ অবৈধভাবে নির্বাচন বাতিল করে জঙ্গিদের রাস্তায় নামিয়ে বাংলাদেশ জুড়ে সম্পূর্ণ অরাজকতা সৃষ্টি করে, যাতে নির্বাচনের দাবি উঠলে বলা যায় এই তো দেশের পরিস্থিতি, কিভাবে হবে নির্বাচন। তাহলে ইউনুস মুখে নিজেকে লিবারেল, নিজেকে রিফর্মিস্ট, নিজেকে উইমেন এম্পাওয়ারমেন্টের একজন প্রবক্তা হিসাবে তুলে ধরার যে চেষ্টাটা করছেন সেটা কিন্তু আইবাস। আসলে ও হচ্ছে জঙ্গিদের নেতা, লোভী এবং ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলছে। তাহলে ইউনুস যে সুপার ফ্লপ, তা নিয়ে তো আর কারুর কোনো সন্দেহ নেই। আপনাকে যদি ইউনুসের কাজের মূল্যায়ন করতে দেয় 10-এর মধ্যে, আপনি কত দেবেন? 5 মার্ক দেবেন? জানাবেন কমেন্ট বক্সে। যে ইউনুস নিজেকে রিফর্মিস্ট বলে দাবি করে, সে যে আসলে ঘোর সন্ত্রাসী, জঙ্গিদের সমর্থক, সেটা পরিষ্কার হয়ে গেছে। যার সরকারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতারা আছেন, সেই সরকার তো জঙ্গিদের সরকার, তা সরকারের প্রধান তো জঙ্গি দলের নেতাই হবেন। তাহলে ইউনুস সুপার ফ্লপ। এর বিপরীতে একজনকে দেখুন, তিনি কিন্তু অনেক কনজারভেটিভ সোসাইটিতে থাকা সত্ত্বেও রিফর্ম করার চেষ্টা করছেন এবং করে দেখিয়েছেন। তিনি হচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স MBS। 2017 সালে মাত্র 31 বছর বয়সে সৌদির রাজ সিংহাসনে ডিফ্যাক্টো রুলার হিসাবে MBS এর আত্মপ্রকাশ। তার একটা বক্তব্য আবার রিসার্ফেসে এসছে। সেখানে একটা সাক্ষাৎকারে MBS বলছে যে র্যাডিক্যাল ইসলামের পথ থেকে সরে গিয়ে আমরা মডারেট ইসলামকে কাছে টেনে নেব, কারণ সৌদি আরবের প্রায় 70% মানুষের বয়স 30-এর নিচে। তারা র্যাডিক্যাল ইসলাম এমব্রেস করুক সৌদি, সেটা আর চায় না। MBS কিন্তু পদক্ষেপ নিয়েছে। সৌদি আরবে এখন সিনেমা হল রয়েছে, 300টা সিনেমা হল হবে 2030-এর মধ্যে। মেয়েরা গাড়ি চালাতে পারছে, মেয়েরা কনসার্টে যেতে পারছে, খেলার মাঠে যেতে পারছে, হিজাব পরা কোনো বাধ্যতামূলক নয়। এবং যে MBS ওই সাক্ষাৎকারটা দিয়েছিলেন, তাহলে 1 মাসের মধ্যে তিনি তার রয়্যাল রাইভাল বিজনেসম্যানদের একটা হোটেলে বন্দি রেখে আনুগত্য আদায় করে বিদ্রোহের বীজ অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছিলেন। তার এই ভূমিকা নিয়ে সমালোচনা আছে, কিন্তু MBS যে রিফর্মস এর পথে হাঁটছেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। গ্রাঁ প্রির প্রতিযোগিতা হচ্ছে সৌদি আরবে। রোনাল্ডো সৌদির ক্লাবে খেলছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টারের দিকে নজর দেওয়া হচ্ছে। রেড সিকে টুরিস্ট হাব করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। 2017 সালে যেখানে 16 মিলিয়ন বিদেশি সৌদি আরবে এসেছিলেন টুরিস্ট হিসাবে, এখন সেই সংখ্যাটা 30 মিলিয়ন। আগে শুধু যারা ধর্মের কাছে যেতেন বা লেবারার, কোনো প্রজেক্ট স্পেসিফিক, তাদেরকে ভিসা দেওয়া হতো। এখন কিন্তু MBS এর জমানায় টুরিস্ট ভিসা প্রচুর দেওয়া হচ্ছে এবং জেড্ডাতে, রিয়াদে
টুরিস্টদের সাদর আমন্ত্রণ করা হচ্ছে এবং একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার, বড় বড় টেক জায়ান্ট সেখানে ব্যবসা করছে। সফটওয়্যার প্রফেশনালরা রিয়াদে থাকছেন। আপনারা ভাবতে পেরেছিলেন 10 বছর আগেও যে রোনাল্ডো সৌদির কোনো ক্লাবে খেলবেন? এটা বাস্তব। গ্রাঁ প্রি প্রতিযোগিতা ভাবতে পেরেছিলেন? এটা বাস্তব। কারণ সৌদি ক্রাউন প্রিন্স হিসাব করে বলছেন যে সৌদি আরবের যে তেলের ভান্ডার আছে তা আগামী 60 বছর পরে শেষ হয়ে যাবে। তাই এখন থেকেই বিকল্প উপায় খুঁজছেন রেভিনিউয়ের জন্য। সেই জন্যই ট্যুরিজম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট, ডেজার্ট সাফারি এইগুলোকে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ এবং একই সঙ্গে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সমস্ত দেশ বলছে, সেই ডেমোগ্রাফিক বা ইয়াং জেনারেশন রেস্টলেস। তারা কিন্তু অত ধর্মীয় অনুশাসন চায় না। তারা লাইফটা এনজয় করতে চায়, ভালো চাকরি চায়, কনসার্টে যেতে চায়, নিজের মতো মুক্ত জীবন যাপন করতে চায়। এনবিএস এর বয়স এখন 37-38, সেও সেই ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব করে। তাদের ফিলিংসটাই এমবিএস তুলে ধরেছেন। দেখুন, সৌদিতে আগেও রিফর্মসের একটা চেষ্টা হয়েছিল 60-এর দশকের শেষ দিকে, কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশনের পর সৌদি প্রশাসন সংস্কারের রাস্তা থেকে সরে আসে। কারণ সৌদি কিংদের আমেরিকার দালাল বলা হতো। সেখানে গ্র্যান্ড মস্ক দখল করা হয়, বিদ্রোহের চেষ্টা হয়, সেই বিদ্রোহ দমন হয় এবং তারপরে তৎকালীন সৌদি রুলাররা সমস্ত সংস্কারের কর্মসূচিকে শেলফ করে কঠোর শরিয়া বিধি চালু করে। এমবিএস অনেকটা চেষ্টা করেছেন, অনেকটা সফল হয়েছেন, কিন্তু মাইলস টু গো। কারণ এখনো গণতন্ত্র নেই। আপনি এস্টাবলিশমেন্ট বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না। সব চাকরির ক্ষেত্রে মেয়েদের সুযোগ নেই। আসলে বেশি গণতন্ত্রের স্বাদ পেলে রাজতন্ত্রের বিরুদ্ধে যদি সৌদি নাগরিকরা বিদ্রোহ করেন, সেই ভয়টাও এমবিএস এর আছে। কিন্তু এই লিমিটেশনের মধ্যে এমবিএস কিন্তু সংস্কার করছেন এবং করবেনও। আর ইউনুসকে দেখুন, বাংলাদেশের কনজারভেটিভ সোসাইটি একটা আছে, মোল্লাতন্ত্র আছে, মাদ্রাসা শিক্ষা আছে, খিলাফতের দাবি আছে, কিন্তু বাংলাদেশের সিংহভাগ মানুষ গণতান্ত্রিক পরিমণ্ডলে উন্নয়ন চান, স্বাধীনভাবে বেঁচে থাকতে চান, প্রকৃতপক্ষে মেয়েদের এম্পাওয়ারমেন্ট চান। কিন্তু ইউনুসের সময় বাংলাদেশ হচ্ছে নরকের দেশ, ধর্ষণের দেশ, মবক্রাসি চলছে, আর ইউনুস চোখে ঠুলি পড়ে বসে আছেন। কনজারভেটিভ সৌদি আরব যদি এমবিএস এর হাত ধরে সংস্কারের রাস্তায় হাঁটতে পারে, আর তথাকথিত প্রগতিশীল নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ প্রস্তর যুগে ফিরে যাচ্ছে, ওই আইয়ামে জাহেলিয়া, ইসলামের আগের যে অন্ধকার যুগ, সেইখানে ফিরে যাচ্ছে। অর্থাৎ এমবিএস কনজারভেটিভ সোসাইটির দরজা জানলা আস্তে আস্তে খুলছেন, অনেকটা সফল হয়েছেন, অনেক পথ হাঁটতে হবে। আর ইউনুস বাঙালি সমাজকে অন্ধকার যুগে নিয়ে আসছেন তার জঙ্গিবাদকে তোষণ করার মধ্যে দিয়ে। যেভাবে ঢাকার শহরে জঙ্গিরা আস্ফালন করছে, তাহলে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আসল উদ্দেশ্য এর থেকেই বোঝা যায়। এমবিএস সফল হলেন আর শুধু ইউনুস ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হলেন। দুজনকে এইভাবেই তুলনা করা যায়।